এই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের সাথে সাথে সেখানে বসবাসকারী এক শ্রেণীর মানুষকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর তোড়জোড় চলছে। এর মধ্যে হাজার হাজার মানুষকে সীমান্তে জড়ো করা হচ্ছে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা বেড়েছে। প্রশ্ন হলো, বিজিবি কি পারবে এই জনস্রোত ঠেকিয়ে রাখতে? ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। প্রথমত হইল যে আপনি একটা শব্দ বললেন যে মানে কিছু মানুষকে অনুপ্রবেশকারী হিসেবে কি যেন একটা শব্দ উচ্চারণ করছেন আপনি, সন্দেহভাজন। এরা তো সন্দেহভাজন না, সবগুলো তো বাংলাদেশি হিসেবে না, এরা বাংলাদেশি। তারা প্রকাশ্যে টিভির সামনে বলতেছে তারা বাংলাদেশি। তারা কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 8 মাস, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর যাবৎ ভারতে থাকতেছে, তারা নিজেরা বলেছে। তো এগুলো ঠেকাবে কেন বিজেপি? বাংলাদেশের মানুষকে বাংলাদেশ ফিরিয়ে আনবে, এটা তার নাগরিক দায়িত্ব। আপনি তো রোহিঙ্গাদের ঠেকান নাই। আপনি তো রোহিঙ্গার মতো অশিক্ষিত বর্বর সন্ত্রাসী জঙ্গিদের তো আপনি ঠেকান নাই। তাদের জন্য আপনি ওয়েলকাম জানিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ মিছিল করেছিল। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি গণজাগরণ মঞ্চের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। বাইতুল মোকাররম তো একেবারে, বাইতুল মোকাররম গরম ছিল তাদের ওয়েলকাম জানানোর জন্য, সরকার সহ। তো তাহলে সেখানে আপনি রোহিঙ্গাদের আপনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন, 1 লক্ষ রোহিঙ্গার, আর নিজের দেশের মানুষকে আপনি কেন সীমান্তে ঠেকাবেন? আমার তো মাথায় এটা ঢুকতেছে না। মানে আপনারা কি জামালপুরা পাগলা হয়ে গেলেন সবাই? ডিমের আলে 3টায় চাইতেছেন, ব্যস্ত আছেন, 5টায় বেচতে চান না। ঘটনাটা কি? ডালমে কুস্তো কালাহা। আপনার আমার চাচা ভাতিজা মামা ভাগ্নে খালু প্রতিবেশী গ্রামের লোক দেশের লোক জেলার লোক অঞ্চলের লোক ভারতে গিয়ে আছে। ভারত গোমূত্র খাওয়ার দেশ, ভারত হাগে মুতে রাস্তায়, সেই ভারতে কষ্ট জীবনযাপন করতেছে। রোহিঙ্গাদের জায়গা দিতে পারি, আর আমার বাংলাদেশি মুসলমান ভাই, তার উপরে আবার হিন্দুরা আসে নাই তো ভাই। বাংলাদেশি হিন্দুরা আসতেছে না ওইখান থেকে পালিয়ে। কারা আসতেছে? মুসলমান। একদিকে আপনার বাংলাদেশি ভাই, আরেকদিকে মুসলমান। মুসলমান ভাই ভাই জায়গা দিবেন কেন? আপনি বিজেপি কে দিয়ে ঠেকাবেন? ওয়াই? এটা তো একটা বাটপারি, এটা তো একটা বদমাইশি। আমাদের আসিফ স্যার, মহামান্য উপদেষ্টা, বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বেকার হয়ে যায় বাংলাদেশে, একটা অভিযোগ হয়নি। একটাকে তো দেখলাম না যে কোন সীমান্তে দিয়ে পুশব্যাক করতে ইন্ডিয়াতে দেখিনি আমরা। কিন্তু এখন বাংলাদেশকে, ভারতকে দেখতেছি লক্ষ লক্ষ বাংলাদেশিদের এখন পাঠানোর জন্য, বাংলাদেশি মুসলমানদের বাংলাদেশে পুশব্যাক করার জন্য তৈরি হচ্ছে তারা। এবং তারা দেখতে কারা যেন বলে যে ওইখানে কেউ যায় না। এমনকি কলকাতা বদমাইশ কিছু বাম, কিছু জালিয়াত বাম, কিছু ফেকুব বাম, কিছু চিঙ্কুব বাম, কিছু মিল্লাত বাম, কিছু জালিয়াত সেকুলার লম্বা লম্বা কথা বলেছিল যে একটাও ঘুষপেটিয়া নাই, একটাও অনুপ্রবেশকারী নাই। কানটা ধরে এখন তাদের হাকিমপুর সীমান্তে, হাকিমপুরি জর্দাতে পান খাওয়া এখানে দাঁড় করানো দরকার। এখন সীমান্ত গুলোতে কি দেখতেছে, টিভিতে কি দেখাচ্ছে? এখন সেই কলকাতা সিংকো মামারা কোথায়? যারা বলে ঘুষপেটিয়া নাই, তারা এখন কোথায় আমরা জানতে চাই। সেই লম্বা লম্বা কথা বলা লোকগুলো কোথায়? একটা ঘুষপেটিয়া নাই। টিভিতে আইসা, তারপর ফেসবুকে আইসা, ইউটিউবে এসে চিৎকার চিকরি করতো, লাইভ এসে বলতো। আর বাংলাদেশ তো একটা প্রতারণা করতেছে তার জনগণের সাথে। আপনি বা আমরা 3জন আছি, আমাদের যাদের আমরা চিনি না তারে আমার ঘরে জায়গা দিলাম, কিন্তু যে আমার আত্মীয় তারে জায়গা দেন, এটা কোন ধরনের বাটপারি? আপনি রোহিঙ্গাদের জায়গা দিতেছেন যারা এই দেশের নাগরিক না, তাদের পাসপোর্টও দিয়েছেন, আর আপনি বাংলাদেশিকে বাংলাদেশে ঢুকতে দিবেন না। এটা তো অন্যায়, চূড়ান্ত অন্যায়। কারা যেন বলে সীমান্তে কেন আটকাবে আমাদের, কারা যেন বলে আপনি আপনি গরু চোর, মুরগি চোর, ছাগল চোর, তারপর গম সার চোর, চামড়া চোর, তারপর শাড়ি চোর, ফেনশেডিল চোর, এই চোরা কারবারিদের পক্ষে আপনি গীত গান, হাই হোসেন করেন। ফেলানির চাচা মামা কালুর এখন কোথায়? তারা এখন কোথায়? আপনি ফুলের মালা, আপনারা তো ওখানে একটা রাস্তা করবেন,
পাকারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাদের আনবেন, চিৎকার চেঁচামেচি করেন কেন? কেন বলেন যে ভারত সন্দেহজনক অনুপ্রবেশকারীদের ফেরত? আরে ভাইগুলো সব বাংলাদেশি মুসলমান, আপনি তাকে কেন নিবেন না এখন? কি কারণে? এটা তো আর একটা বদমাইশি। বাংলাদেশের মানুষ যে কত বড় বদ এবার কিন্তু ধরা পড়ে গেছে। বাংলাদেশের বামেরা যে কত বড় বদ এবার কিন্তু ধরা পড়ে গেছে। আমি কালকে নাকি পরশুদিনই বলেছিলাম যে দেখবেন বামপন্থীরা এখন আর জালিয়াত সেকুলাররা মানবাধিকারের দোহাই দিয়ে বলবে এদের পাঠায় না পাঠায় না। শুনলাম আজকে নাকি শুরু করে দিছে এই ভারতের জালিয়াত বামেরা। কিন্তু আমি শেখ ফরিদকে জায়গা দিবেন? ভারতের জালিয়াত বামকে বলেন আমি শেখ ফরিদকে ভারতে ইলিগেল গেলে আমাকে 1 সেকেন্ড বাইরে থাকতে দিবে কিনা ভিসা ছাড়া? আমি শেখ ফরিদ দিল্লিতে থাকলে, আমি শেখ ফরিদ কেরালাতে থাকলে, আমি শেখ ফরিদ কলকাতায় থাকলে পশ্চিমবঙ্গের তৃণমূলেরা আর বামপন্থীরা আমার পাসপোর্টে কখন ভিসা শেষ হবে রেডিও পয়সা থাকতো ধরার জন্য, আমার পুলিশে দেওয়ার জন্য। আর এরা অবৈধভাবে গেছে, তাদের পাঠাই দিতেছে তাদের সরকার। তৃণমূলের বুক ফেটে যাইতেছে, জালিয়াত বামদের বুক ফেটে যাইতেছে, জালিয়াত সেকুলারদের বুক ফেটে যাইতেছে। আমারা থাকতে দিবে? আমার কিন্তু দিবে না। কারা দিবে না? হিন্দুত্ববাদীদের কথা বাদ দিলাম, ওরাও বরং দিবে না, ওরাও দিবে না। কিন্তু এই যে যারা সিংকুবাম এখন এই যে বাংলাদেশ থেকে যারা গেছিল ঘুষপেটিয়া হয়েছে অনুপ্রবেশকারী, তাদের পক্ষে জনমত গঠন কোর্টে গেছে, কোর্টে গেছে, আরেকজন কোর্টে গেছে, কংগ্রেসের এক নেতা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গেছে, এদের ঠেকাও। আমি শেখ ফরিদ আমার ভিসার মেয়াদ একদিন ওভার হইলে আমার থাকতে দিবে? আর আমার হাত পা বাইন্ধে জেলে বেড়াবে এই তৃণমূলেরা, এই কংগ্রেসীরা, এই সিপিএম বামপন্থীরা। কেন? কারণ হইল এই যে যারা ঘুষপেটি আছে তাদের আন্দোলনে সহযোগিতা করে, ভোটে সহযোগিতা করে, জঙ্গিবাদে সহযোগিতা করে, সেই জন্য এদের জন্য এমন হয় যারা জামায়া ধরে রাখতে চায়, জামায়া ধরে রাখতে চায়, জামায়া ধরে। কিন্তু আমারে কিন্তু জায়গা দিবে না, নিশ্চয় থাকেন আপনি। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো কংগ্রেসের নেতাকে বলেন, কর্মীকে বলেন, আমরা থাকতে দিবে কিনা? দিবে না। ইলিগাল কেন, লিগাল থাকতে দিবেন। আমি শেখ ফরিদ আপনাকে বললাম, এরা যদি আমার কোথায় আছে এটা জানতে পারে, আর আমি যদি পশ্চিমবঙ্গে থাকি, ভিসা করে থাকলেও আমার থাকতে দিবে না। ওইখানে ভোট দেওয়া তো দূরের কথা, ইলিগাল থাকা তো দূরের কথা, আমার এই লক্ষ্মী ভান্ডার তো দেওয়া দূরের কথা। আজকাল আজ তো বাংলাদেশি মুসলমান পুরুষেরা লক্ষ্মী ভান্ডারে টাকা পায়, কি অদ্ভুত ব্যাপার। এবং এদেরকে ভোটার আইডি কার্ড কারা বানিয়ে দিয়েছে? তৃণমূল। তারা বলতেছে, স্বীকার করতেছে কারা বানিয়ে দিয়েছে নামও বলে। কুমিল্লা, কুষ্টিয়া, সলিমুদ্দি, কলিমুদ্দি, কামাল, জামাল, হাসমত, এরা কেরালায় কিভাবে চলে যায়, চেন্নাই কিভাবে চলে যায়? এরা তো ভাই নিজের ঢাকা শহর ঠিক মতো ছিলেন, ওইখানে কিভাবে গেল? এদের কাগজ কে বানিয়ে দিল? এই হচ্ছে ভালো। আর বাংলাদেশ, এখন বাংলাদেশের লোকেরা তাদের নিতে চায় না কেন? আবার নিবা না ভাই? ভারত তো এদের বের করে দিবেই। কারণ এরা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। ভারতের সার্বভৌমত্ব, ভারতের সভ্যতা, ভারতের ধর্ম, ভারতের সংস্কৃতি, সবকিছুর জন্য এই বাংলাদেশি মুসলমানেরা ঝুঁকিপূর্ণ। এ তো বের করে দিবেই। কেবল তো শুরু, এখনই চেঁচামেচি শুরু হয়ে গেছে বিজেপি। আরে ভাই ওই নেটো বাহিনী সীমান্তে রেখেও আর ঠেকাইতে পারবেন না। পাঠাবেই ভারত, এবং পাঠানো উচিত, পাঠানো উচিত। কেন পাঠাবে না? আপনার ভাই বেরাদার আমার ঘরে কেন থাকবে? আপনার ভাই বেরাদার কেন ভুইয়া সাহেবের ঘরে? আপনার ভাই বেরাদার আপনার ঘরে থাকবে। আপনি মানুষের ভাই বেরাদার শালা সম্বন্ধীকে জায়গা দিবেন, আর আপনার ভাই বোনের আপনি জায়গা দিবেন না আপনার বাড়িতে? এটা কেমন ভাই আপনি? এই বাংলাদেশি মুসলমানরা কিরকম মুসলমান? নিজের দেশের নাগরিকদের জায়গা দিবে না, বিজেপি মোতায়েন করতেছে। ঘটনাটা কি? বাটপাড়ির তো একটা সীমা থাকা দরকার। এগুলো হাস্যকর। বাংলাদেশের মুসলমানরা যা যা করতেছে, বাংলাদেশের রাজনীতিবিদরা যা যা করতেছে, নিজেদেরকে হাস্যকর হিসেবে সমাজে তুলে ধরতেছে, রাষ্ট্রে তুলে ধরতেছে, বিশ্বে তুলে ধরতেছে। আপনি রোহিঙ্গাদের জায়গা দিবেন, কিন্তু বাংলাদেশি মুসলমানদের আপনার দেশের লোক ফিরে আসবে জায়গা দিবেন না। ওইখানে একটা রাস্তা, বরং এই দেশের সরকারের উচিত ভারতকে বলা যে আমার জনগণ আমাকে ফেরত দাও, আসতে দাও, রিকোয়েস্ট করা উচিত। এদের সামনে ক্যাম্প বানান, বানায় রাখেন, 12 লক্ষ রোহিঙ্গা রাখতে পারবেন। নিজের বাংলাদেশে ফাইজলামি করার তো একটা মাত্রা থাকা উচিত। তবে ভণ্ডামি কিন্তু ধরা পড়ে গেছে সবার। ধন্যবাদ। না, ধন্যবাদ ফরিদ ভাই। রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই, আলোচনা তো শুনলেন। যে বিষয়ে আলোচনা করছিলাম, আমরা এর আগেও এই বিষয়ে অন্য চ্যানেলে কথা বলেছি। মেইনলি হচ্ছে এই মানুষগুলো, যেটা সংখ্যা শোনা যাচ্ছে বা যেটা অনুভব করা যাচ্ছে, যেভাবে
আমরা সিগন্যাল পাচ্ছি যে কি পরিমাণ মানুষ সেখানে আছে কিংবা তাদেরকে এদিকে পাঠানো হবে এবং এই সংখ্যাটা অনেক বড়সড় হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো এত বেশি মানুষ কিভাবে সেখানে ঢুকলো? হয়তো 2000, 5000, 10,000 হতেই পারে, তাই না? কিন্তু যেসব সংখ্যা শোনা যায় লাখ লাখ অনেক, এইটা কিভাবে সম্ভব? এত মানুষ কিভাবে ঢুকলো? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই। আসলে এত মানুষ কিনা এটা তো এখন বলা যাচ্ছে না। আমরা আপনারা বলতেছে মিডিয়াতে বলতেছে লাখ লাখ মানুষ, বাংলাদেশি মিডিয়া তো বিভিন্ন বলতেছে যে একটু আগে আপনার এখানে ঢোকার আগে নতুন করে একটি ওয়েব একটা 24 একটা চ্যানেল আছে দেখলাম, ও সব পরিচিত সাংবাদিক, ও ইনি বিনি যে বলতে চাইতেছে যে ওই যে মানবাধিকার ব্যাপারটা আসতেছে যে ফরিদ ভাই যেটা বলল, ভাই মানবাধিকার বললে তো এখানে হবে না। আমাদের ওরা যেখানে স্পষ্ট বলতেছে ওদের বাড়ি ঘর কোথায় সবকিছু বলতেছে যে সেখানে এখানে তো মানবাধিকারের ব্যাপারটা না, এনে তো মানবাধিকার তো বাংলাদেশের উপরে আসবে। তারা তো স্বেচ্ছা স্বীকার করতেছে যে এরা হলো বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি নাগরিক তারা নিজেরাই বলতেছে। তবে হ্যাঁ এনে কিছুটা প্রবলেম আছে। আপনি যেটা বলছেন যে একটা ছেলের সাক্ষাৎকার ও উঠায় ধরলো যে ওর বাবা মা দুজনই মারা গেছে, ইন্ডিয়াতেই ছিল, ওইখানে তার জন্ম হয়েছে। এখন ওইখানে যদি জন্ম হয়ে থাকে ওইখানে কি জন্ম নিবন্ধনের পদ্ধতি আছে কিনা আমার জানা নাই ওদের এইখানে। এখন ও তো বাংলাদেশেও তো আর কোনো ইয়া নাই, মানে ঠিকানার কোনো নির্দিষ্ট নাই, কারণ যেহেতু তার বাবা মাই ছিল ইন্ডিয়াতে, ওইখানে সে তার জন্ম হয়েছে, সুতরাং বাংলাদেশে আইসা তার কিন্তু পরিচয়টা কিন্তু ইয়ে করতে পারবে না, যাচাই করা খুব কঠিন একটা কাজ, করতে পারবে না। সোজা কথা যেটা করতে পারবে তার বাবা মা যদি আপনার যদি জমি জমা থেকে দেখতো তাহলে ওটা প্রমাণ করতে পারতো যে আমার বাবা অমুক ছিল, দাদার নাম বলবে, আপনিও তো এড়াই গেলেন, দাদার নাম বলুক তাহলেই তো হয়ে যায়। দাদা, দাদার নাম আছে, হ্যাঁ দাদার নাম বলতে পারে, দাদার নাম আছে, পুরোনো পুরুষ হয়তো তাদের তো ইয়া ছিল, কোন দেশে জন্মিলে তো কোন দেশে জন্মিলে সব দেশে এই নিয়ম নাই, জন্মিলে নাগরিক হওয়া যায় না, এটা সম্ভব না। আপনি ভারতে গিয়ে জন্মিলে আপনার এই কথা পয়েন্ট আসলে সুন্দর করে উঠায় ধরছেন আপনার, এই যে সুন্দর একটা পয়েন্ট। এটা তো তার দাদা আছে বা দাদা আছে, তাদেরও তো জমি জমা অবশ্যই কম বেশি ছিল থাকার কথা, ওইটাও তো আপনার ডকুমেন্ট হিসাবে বের করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। আর যে লাখ লাখের কথা বলতেছেন, লাখ লাখে এখন পর্যন্ত ওরকম বোঝা যাচ্ছে না, কারণ আপনার যেহেতু আপনার স্বেচ্ছায় ভাবে অনেকেই আসতেছে এখানে, যা আসছে স্বেচ্ছায়, সেক্ষেত্রে আপনার সব সীমান্তে মিলায় আপনার 1000 হবে না এখন পর্যন্ত। লাখ লাখ হয়তো মুখে মুখে বলা হয়েছে, যেহেতু আপনার 50 লাখ ভোটারকে বাতিল করা হয়েছে, ভোটার বাতিল করা হয়েছে কিন্তু বিভিন্ন কারণে, এটার মধ্যে হিন্দু মুসলিম দুই পক্ষেরই ভোটার বাতিল হয়েছে, শুধু মুসলমান না। আমাদের দেশে যেটা প্রচার করতেছে যে মুসলিমদেরকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এটা সঠিক না। আমরা ভোটার বাতিল আলাদা জিনিস আর অনুপ্রবেশকারী আলাদা জিনিস। ভোটার বাতিল ভুল করে ভারতের লোকের অনেকেরই ভোটার লিস্টের নাম ভুলে বাদ পড়ছে, কিন্তু অনুপ্রবেশকারী তো আলাদা, সে নিজে বলতেছে আমি বাংলাদেশি, সে নিজে বলতেছে বাংলাদেশ। ওইটাই এখন আমাদের যে আমাদের মিডিয়াগুলি আসলে, আমাদের দেশের মিডিয়াগুলি আসলে সঠিকভাবে সংবাদগুলি প্রচার করতেছে না, ওরা ভুলভাল প্রচার করতেছে। ওই যে এই আমি আর সারাদিন এগুলি দেখি যে ওই ভারত থেকে বের করে দিয়েছে মুসলিম, মানে ওই ধর্মীয় ইয়া দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় ইয়ে হিসাবে বের করে দিচ্ছে, কিন্তু আসলে জিনিসগুলো তো এরকম না। এটা তো স্পষ্ট, আসলে সবাই সাক্ষাৎকার দিচ্ছে, সবাই কি বলতেছে যে ওপেনলি বলছে। আমি হয়তো এই যে একটা উঠাইলাম যে ও উঠাইছে, যে ও উঠাইছে ফরিদ পয়েন্ট আমাকে ধরাইও দিছে যে ওর বাবা যেহেতু ইন্ডিয়াতে ছিল, ওইখানে তার জন্ম হয়েছে, তার পরিচয় নিয়ে, তার দাদা তো ইন্ডিয়াতে যায়নি, তার দাদা যদি ইন্ডিয়াতে তাহলে অবশ্যই ইন্ডিয়ান নাগরিক হয়ে যেতে পারছে, সেটা একটা পয়েন্ট, তাই না? একদম পয়েন্ট, একদম ডাইরেক্ট, কারণ তার দাদা চিন্তা করলে অনেক আগে, তারা 15 বছর আগে, তাহলে ওই ইন্ডিয়ান নাগরিক হয়ে যেত। সুতরাং এই যে আমাদের আসলে ওই জানে আমাদের এই যে মিডিয়াকে আমরা কি হিসাবে জানতাম, শুরু থাকতে শুনতাম যে আপনার সমাজের দর্পণ হলো মিডিয়া, কিন্তু এখন মিডিয়াগুলি হলো সমাজকে আপনার মানে কুলুষিত করা, সমাজকে কিভাবে আপনার ওই মানে বিশৃঙ্খল দিকে নেওয়া যাওয়া যায়, এই হলো মিডিয়ার বর্তমানে আপনার ইয়ে। আজকে একজন সাক্ষাৎকার দিছে, সাক্ষাৎকারটা আজকে আসছে, যেহেতু আমাদের বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, এবং উনি নিজেও আবার বলছে যে আমাদের দেশের আপনার ওই যে কুট, উনি ভাষাটা আমার মনে নাই, তবে কুট সাংবাদিক যেটা, উনি এটা বলছে এই সাংবাদিকতার কারণে বাংলাদেশের অবস্থাটা ভালো না,
এই কথাটা সে বললো। কিন্তু উনি নিজেও কিন্তু কূট বক্তব্য দিছে। কিরকম বক্তব্য দিছে? যে শেখ হাসিনার ব্যানিটি ব্যাগে নাকি 3 পৃষ্ঠার ইয়া ছিল, পদত্যাগপত্র লেখা ছিল, নিজের হাতে উনি লেখছে। আদালা ভাই তুমি কিভাবে রফিক দেখতে? ভাই, আমরা তুমি এই কার কাছে প্রসঙ্গে জানো? পরে আলোচনা করব। আমরা আমি আমরা এই প্রসঙ্গের ভিতরে একটু থাকি, এটা নিয়ে আমরা আচ্ছা আচ্ছা ঠিক আলোচনার আছে। সুযোগ আছে, আমরা শেষের দিকে আলোচনা করব, ঠিক না আছে? আমি আসলে সাংবাদিকের কথা আমরা কেউ এনে মূলত যেতে গেলাম আর আমার কি। আমি যেটা প্রশ্নটা আমার ছিল এটা, যে এই যে বিপুল সংখ্যক মানুষের কথা বলা হচ্ছে, এই মানুষগুলো কখন কিভাবে ভারতে ঢুকেছে? দুই দুই এটা তো পারেই শুনে তো এটা সীমান্তরক্ষীরা আছেন। শুনে ওরা তো সাক্ষাৎকারে দিছে, একটা সাক্ষাৎকার তো ভালো করে বলছে যে বিভিন্ন সময় এরা নদী পার হয়ে ওই এলাকায়, সাতক্ষীরা এলাকায় নদী আছে, নদী পার হইয়া সীমান্তর চূড়াপথে ওরা চলে গেছে, বিভিন্ন সময় গেছে। কেউ গেছে 1 বছর আগে, কেউ গেছে 4 বছর আগে, কেউ 8 বছর আগে, কেউ 10 বছর আগে। বিভিন্ন সময় কিছু আপনার ইয়া থাকে, আপনার চূড়া সীমান্তে আপনার কিছু আপনার ইয়া থাকে, দালাল থাকে, দুই দেশেরই দালাল থাকে, বাংলাদেশি দালাল আর ওই দালাল, দুইজনই যোগাযোগ করে ওদেরকে তখন ওই সময় পাচার করে। এবং এটার সাথে শুনে এখন এটা বললে মিডিয়াতে বললে কি ধরনের হয়, দুই দেশের আপনার সীমান্তরক্ষী বাহিনীর সাথে জড়িত থাকে। কিন্তু ওরা টু পাইস পায়া ওদেরকে গ্রিন সিগন্যাল দেয় যে ওই সময় আমরা থাকবো না, ওই সময় তোমরা ওই দিক দিয়ে পাচার করে দাও, কারণ আমাদের সামনে পার করলে গেলে আমাদের বিপদ হবে। কেউ যদি মিডিয়া থেকে কেউ যদি এটা প্রচার করে দেয় তাহলে বিপদ করে চাকরি চলে যাবে। এরকম ঘটনা কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কিন্তু এর সাথে যুক্ত আছে। শুধু আপনার দালাল যদি বলেন, দালালদেরকে আপনার দোষ দিতেছি, দালালরা তো কার সাথে যোগাযোগ করে? দুই দেশের দালাল দুইজনে যোগাযোগ করে কিভাবে? ওই আপনার দুই দেশের সীমান্তরক্ষীর সাথে তো যোগাযোগ করে কিন্তু এই কাজগুলি করছে। এভাবে কিন্তু ওরা গেছে। এখন আরেকটা জিনিস হলো যে সব লোকগুলি গেছে আপনার, তারা তাদের সাক্ষাৎকার নিলাম, তারা কিন্তু ওই যে আমাদের দেশের শ্রমিক শ্রেণী যারা আছে, বিশেষ করে আপনার আছে কাজ করে, যারা আপনার বিল্ডিং এর কষ্টের কাজ করে, আর ওদের যে বেশভূষা দেখা গেল, ওরা যে খুব ভালো আছে, ভালো ছিল, এটা তো বুঝি না। সেক্ষেত্রে ওরা কেন গেল? আমার মনে হচ্ছে যে এরা হয়তো কোনো ইয়ার মধ্যে পড়ে আপনার কোনো আপনার মানে কি বলেন আপনার একটা মানে অনেকে হয়তো স্বপ্ন দেখাইছে যে ইন্ডিয়াতে অনেক সুযোগ সুবিধা আছে, চলে যায়, এই সেই চলে আসো, এইভাবে হয়তো গেছে। যাওয়ার পরে হয়তো গিয়ে দেখছে পরবর্তী সময় আইসা করছে যেহেতু থেকে যাই, কারণ ওইখানেও কাজ করবো, ওইখানে কাজ করবো, এই ধরনের মানে মানসিকতা গেছে। কারণ তাদের যে আপনার মানে শরীরে বেশভূষা, তাদের আমাদের দেশের শ্রমিক ছিল, এরাও কিন্তু এর চেয়ে ভালো আছে। আমি দেখি আর কি, যেটা আমি অনেকটা মিলাইলাম, কিন্তু আমার মাথায় ঢুকে না যে ওরা ওইখানে গেল কেন। আর লাখ লাখ যেটা বলছেন, আমার মনে হয় না ওই লাখ লাখ হবে। এটা হলো ওই দেশের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কারণ আমি তো ওই দেশের অনেক মিডিয়া এখন আমার মানে আইডির সাথে যুক্ত আছে, এই যুক্ত তার সাথে আমি দুই পক্ষই কিন্তু বক্তব্য এখন পাই, দুই পক্ষই এখন এই ধরনের বক্তব্য পাচ্ছি। কেউ এটার পক্ষে বলতেছে, কেউ এটার বিপক্ষে বলতেছে। ওই যে ফরিদ ভাই বলতেছে যে কিছু বাম লোক আছে, ওরা বাম না আর ডান আর বলতে ওরাও কিন্তু বক্তব্য দিচ্ছে বিভিন্ন রকমের, এরকম তো ঘটনা মানে আসি। তবে মূলত যে জিনিসটা আছে আমাদের, যেটি আমাদের যারা স্পেসিফিকলি বলতেছে যে আমি বাংলাদেশের এমুক জায়গায় নাগরিক ছিলাম, আমার বাবা এমুক জায়গার নাগরিক, ওর বাবাও আছে, মাও আছে, ওরাও এরকম আছে। এক মহিলাকে গতকাল ওই দিন জিজ্ঞাসা করলো যে আপনার কি ওইখানে আপনি গেলে, আপনি যে চলে যায়, যদি চলে যান তাহলে আপনি কি ওইখানে দেশে ঢুকতে পারবেন? কেন ঢুকতে পারবো না, আমার ওইখানে আমার ইয়ে আছে, আপনার ওই যে কি না বলে জন্ম নিবন্ধন কার্ড আছে, ভোটার নাই কিন্তু জন্ম নিবন্ধন কার্ড আছে, মানে সে নিজে স্বেচ্ছা স্বীকার করতেছে। এখন ফরিদ ভাই যেটা বলছে যে মানবাধিকার, এটা আপনার কিন্তু ডাইরেক্ট পাঠায় আমি দিচ্ছে না বলি, ওরা এখন। আমি বলি নাই, ভাই আসবো, মানবাধিকার আবার আসবো। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে যাই, যে ফরিদ ভাই যে মানুষগুলোর কথা বলা হচ্ছে, কমেন্ট বক্সে আমাদের যারা কমেন্ট করছেন, মন্তব্য লিখছেন, তারা কিন্তু বেশ বড়সড় সংখ্যা বলছেন, আমি সংখ্যাটা বলছি না। কমেন্ট করলে বুঝবেন যে এই সংখ্যাটা কত বড়, বিগ সংখ্যা বলছে। আমাকে রফিক ভাই বিষয়টা মালুম করতে পারছেন না যে ব্যাপারটা কতটা জি জটিল। না, এই কমেন্ট গুলো আমাদের ওই কিন্তু 2 ওই সমাজের প্রতিচ্ছবি। আমি বুঝাতে চাচ্ছি ওই সমাজ বলতে কি ওপারের। হ্যাঁ, এই কমেন্ট গুলো কিন্তু ওপারের মানুষের মনের কথা, তো সে যেটা বুঝছে, সত্য হোক মিথ্যা হোক, এটা ব্যাপক প্রচার আছে, কিংবা এটা সঠিক, কিংবা কাছাকাছি সঠিক, কিংবা একেবারেই সামান্য সঠিক, যেটাই হোক, কিন্তু এর যে একটা ব্যাপক প্রচার আছে, ব্যাপক জনমত আছে এই সংখ্যার পক্ষে, এটা তো বোঝা যাচ্ছে যে কমেন্ট গুলো পড়লেই বুঝবেন যে সেখানকার জনমতটা কি, কোন লেভেলে আছে। ফরিদ ভাইয়ের কাছে আসি। ফরিদ ভাই, প্রশ্নটা হলো আমার এখানে, এই মানুষগুলো, রফিক ভাই যেটা বললেন যে কেউ কেউ বলছে তাদের কাছে জন্ম নিবন্ধন আছে বাংলাদেশের, অথবা বাংলাদেশের কোনো একটা ডকুমেন্টস তার কাছে আছে,
সেটা দেখিয়ে সে হয়তো প্রুভ করতে পারবে যে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু যার কাছে কিছুই নেই, বাংলাদেশের ডকুমেন্ট, সে বাংলাদেশ তাকে কিভাবে নিবে? বাংলাদেশ কিভাবে তাকে নিবে? তার কাছে বাংলাদেশের যদি কোনো ডকুমেন্ট না থাকে, কিংবা ওই, তার জন্য তো একটা প্রক্রিয়া লাগবে, হ্যাঁ, চিহ্নিত করা লাগবে, মৌখিক তথ্যের ভিত্তিতেও চিহ্নিত করা সম্ভব, হ্যাঁ, লিখিত না থাকুক, কিন্তু তার জন্য তো দীর্ঘ সময়ের ব্যাপার আছে। অনেক মানুষ তো একজন দুইজনের বেলায় হলে হয়ে যাইতো, কিন্তু অনেক মানুষ তো, এগুলো তো চিহ্নিত করা অনেক টাফ। তো সেই হিসাবে তো এক পর্যায়ে যেটা বলা যাচ্ছে, কমেন্টের দিকে তাকিয়ে আমি আতঙ্কিত যে এক সময় তো রোহিঙ্গাদের মতো এরকম জনস্রোত সব তো নোম্যান্স ল্যান্ডে চলে আসবে, হাজার হাজার মানুষ। ফরিদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমাদের ভুইয়া সাহেব আসলে বিষয়টার ব্যাপারে মানে একটু গুরুত্ব, আমার মনে হয় তিনি এই ব্যাপারে রিসার্চ কম করেছেন, তাই এইভাবে বলতেছেন। আপনি কল্পনা করেন যে কুষ্টিয়ার লোক, কুমিল্লার লোক, কেরালা, কল্পনা করতে পারেন কলকাতার লোকই কেরালা যায় না, কুষ্টিয়ার লোক কেরালা চলে গেছে। প্রথমত আরেকটা কথা বলেছেন আমাদের ভুইয়া সাহেব, যেহেতু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, কোনো সন্দেহ নাই এদের খারাপ, তো যত খারাপ মনে করতেছেন তত খারাপ না, এরা অশিক্ষিত, কম শিক্ষিত মানুষ। কারণ বাংলাদেশে একটা ডেলিভারের বেতন হলো হাইস্ট 500, 600, 700 টাকা। ভারতে চাকরি, ভারতে ডেলিভারের একটা ডেলিভারের ন্যূনতম মজুরি হচ্ছে মানে যে আধা দক্ষ তার 600 রুপি। পশ্চিমবঙ্গ, বিহার আশেপাশে কাজ করলে 1000 রুপি, আর কেরালা, দিল্লিতে কাজ করলে 1500 থেকে 2000 রুপি। এখন ইকুইভ্যালেন্ট করেন কত টাকা মাসে আসে। আর আপনি গরিব মনে করতেছেন? আমার এগুলো রিসার্চ আছে, তাই বলতেছি। দিল্লিতে একটা লোক কাজ করলে মিনিমাম 1500 রুপি বেতন পাবে। 1500 রুপি মানে কি? 45,000 টাকা বেতন। 45,000 মানে বোঝেন প্রায় 55,000, মানে 50,000 টাকার উপরে। এবং থাকে তারা বস্তিতে, কারেন্ট বিল ফ্রি। দিল্লিতে যারা গেলে থাকে মুসলিম এরিয়াতে, কারেন্ট বিল দিতে হয় না, বাসা ভাড়া নাম মাত্র। যা কামাই করে তার অর্ধেকের বেশি বাংলাদেশে পাঠায় দেয়। এগুলো আপনারা জানেন না, এমনকি অনেক ভারতীয়ই জানে না। আর মানবাধিকারের কথা বললেন, আমি প্রশ্ন করলাম তো আমাকে যাইতে, আমি এখন আমার পরিচয় প্রকাশ করি, আমি কোথায় আছি প্রকাশ করি, আমার থাকতে দিবেন একদিনই লিগেন? বললামই তো, আমার পাসপোর্টের কপি তারা, আমার পাসপোর্টের কপি তারা সংগ্রহ করেছিল। এটা কত কঠিন কাজ। আমার পাসপোর্টের কপি পশ্চিমবঙ্গের নেতাদের কাছে কিভাবে চলে যায়, কারণ তারা দেখেছে যে আমার মেয়াদ কতদিন আছে। তারা তালে তালে ছিল যে কখন শেষ হবে, কখন পরিধেয় ধরবে। বৈধভাবে যাওয়ার পর আমার আপনারা হারগিন দিয়ে বুঝেন। আর রোহিঙ্গাদের জন্য, মানে বাংলাদেশে যেগুলো রোহিঙ্গা মুসলমান, মানে এগুলো বলতেছি কেন, এটা তো ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী, তাদের জন্য মানবাধিকার জায়গা ওঠে। আমার মানবাধিকার নাই? আমার মানবাধিকারের কথা মনে হয় না? বাংলাদেশের মুসলমানদের মানবাধিকারের জন্য পশ্চিমবঙ্গ এবং কংগ্রেসের দিল্লি তাদের, তারা হাই হোসেন করতেছে। বাংলাদেশের হিন্দুদের জন্য তো কংগ্রেসের কোন নেতাকে হাই হোসেন তো দূরের কথা, মুখে একবার নাম নিতে শুনলাম না তো। বাংলাদেশের হিন্দু মতুয়া রাজা এখন নাগরিকত্ব পায় নাই, কংগ্রেসের কোন নেতাকে কথা বলতে দেখেছেন কেন্দ্রীয়? কিন্তু আর কি সিম্বল সাহেব, কংগ্রেসের বিখ্যাত নেতা মন্ত্রী, তিনি চলে গেছেন হাইকোর্টে। আর আমি শেখ ফরিদ যদি ভারতে ইলিগাল ধরা পড়ি, আমার জেলে ঢোকানোর জন্য তারা হাইকোর্টে যাবে। কারণ কি? কারণ আমার বক্তব্য তাদের পক্ষে যায় না। আমার বক্তব্য ভারত রাষ্ট্রের পক্ষে যাবে, ভারতের সভ্যতার পক্ষে যাইতে পারে, সংস্কৃতি ধর্মের পক্ষে যাইতে পারে। আবারও বলছি, হিন্দু ধর্ম বলে বলছি, ভারতীয় ধর্ম সংস্কৃতির পক্ষে চলে যেতে পারে। কিন্তু তখন কিন্তু আমার কংগ্রেসের নেতারা থাকতে দিবে না, পারলে কিন্তু বাইন্দার নিজেরাই লটকাইতো আমারে। আমরা কিন্তু জানি হঠাৎ করে এদের জন্য দিল এত বেচেন হয়ে গেল কারণ কি? আর বললেন সংখ্যার পরিমাণ কিভাবে গেল, আপনারা প্রশ্ন করেছেন। ভাই, এত বড় একটা বর্ডার কিভাবে গেল? মানে পাইকারি যাওয়া যায়, 5,000 টাকা না, 1,000 টাকা দিলে বর্ডার ক্রস করা যায়। এবার আমি জীবনে যখন প্রথম গেছি তখন কত টাকা দেখেছি শুনলে আপনারা আসবেন। 80 টাকা দিয়ে বর্ডার ক্রস করেছিলাম ত্রিপুরা দিয়ে। কলকাতা দিয়ে সব প্রথম যখন গিয়েছিলাম 200 টাকা লাগছিল মাত্র, আর ফেরার সময় লাগছিল 800 টাকা। আর ওইখানে যাওয়ার সময় 80 টাকাতে ঢুকছি, আসার সময় 200 টাকাতে ঢুকছি। আরেকবার ত্রিপুরাতে তো আমি হেঁটে হেঁটে চলে আসছি। একেবারে তাও কোন দিক দিয়ে জানেন? একেবারে ইমিগ্রেশন ওই দিক দিয়ে হাইটে উল্টা করে চলে আসছে, আমি টাকা ছাড়াই চলে আসছি একবার। অনেক আগের কথা বলতেছি, 20-25 বছর আগের কথা বললাম। আর এখন তো আপনি কত 1,000, 2,000, 5,000 টাকা দিলেই হবে ওইখানে কাজ করার জন্য। জি,
কপিল সিম্বল যে বড় উকিল কংগ্রেসের, বিরাট বড় বাটপার একটা উকিল, মানে সবসময় উকালতি করবে আর হারবে, মানে টাকা নিবে আবার হারবে, দারুণ ব্যবসা, এবং সবচেয়ে দামি উকিল। এই মানবাধিকারের কথা বলতেছে না, কপিল সিম্বল, এটা তার ব্যবসা। বাংলাদেশে মুসলমানদের জন্য তার মানবতা জায়গা উঠছে। এরা তো সেই নেতা যারা পাকিস্তানে ভারত সরকার যখন হামলা করে, ভারতের বিমান বাহিনী, এই কলকাতার বামেরা কৈফিয়ত চায়। ঠিক আছে, এরা তো সেই বাম। ভারতের ভিতরে ভারত বিরোধী প্রচুর, শুধু মুসলমান না, অসংখ্য ভারত বিরোধী হিন্দু রয়েছে, বিশেষ করে যারা বামপন্থী, তারা তারা 95% হচ্ছে ভারত বিরোধী, সরাসরি এরা ভারত বিরোধী, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের মানচিত্রের বিরুদ্ধে, ভারতের জাতীয় সঙ্গীত বিরুদ্ধে, ভারতের সংবিধানের বিরুদ্ধে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে তো তারা থাকবেই, তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে তো তারা থাকবেই, কিন্তু ইসলাম ধর্মের বিরুদ্ধে যাবে না, মুসলমানদের বিরুদ্ধে টু শব্দটি কোনোদিন করবে না। তারা দেখবেন গরুর মাংস প্রকাশ্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য গরুর মাংস খায় প্রমাণ করে তিনি সেকুলার। ভাই একটু শিওর নেন না, এখানে নেন না, 2 টুকরা একটু শিওর নিয়ে খায় দেখেন। আলিমুদ্দিন স্ট্রিটের আসে টিপু সুলতান মসজিদের যে ইমাম না, ফুটবলের মতো কিক মেরে কলকাতা ছাড়া করে দিবে। সেই ভয় গরুর মাংস খাবে, শুকর খাবে না, গিদর খাবে না, ওটা আমরা জানি ভণ্ডামি তাদের। এখন তাদের, আর বাংলাদেশ থেকে যারা বলছে যায় না, এরা সবাই কাজের জন্য গেছে সেখানে। লক্ষ লক্ষ, আপনি বলতেছেন যে এত না, আরে ভাই আজ থেকে 25 বছর আগে 2001, 2, 3 সালেই জানি যে ওখানে 50 লক্ষ লোক থাকে ভারতে, আর এখন তো আরো বাড়ছে, কমে নাই কোনোদিন। আর সীমান্তে সুরাকার বাড়ি দিয়ে, ভারতের সুরাকার বাড়ির ভাত পেটে ঢুকে তারপরে তারা ভোট দেয় জামাত ইসলামের, পাকিস্তানের খায় ভারতের, পরে ভারতের ভোট দেয়। ভাই আমি আপনাকে একটু থামাই। জি আমরা যেটা জানতাম সেটা হচ্ছে বাংলাদেশে 26 লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করে, ভারতের লোকজন। জি জি। এখন আমাদের সরকার, আমাদের এই যে ইউনূসের সরকারের সময়ের যে আইনমন্ত্রী ছিলেন আমাদের ডক্টর আসিফ নজরুল, তিনি বলেছেন, আসিফ শাহ, শুধু তিনি বলেননি, হাজারে হাজারে লাখে লাখে মানুষ এই কথা বলেছে, ইন্টেলেকচুয়ালরা পর্যন্ত বলেছে, সংবাদ মাধ্যমগুলো পর্যন্ত নিউজ করেছে, বড় বড় হেডলাইন দিয়ে ব্যানার করেছে। এখনো বলে, এখন 26 লাখের, এখন আমার কথা হলো এই যে 26 লাখ থেকে যদি 2-3 লাখ যাই, যে তোমরা যদি ওদেরকে এদিকে দাও, আমরাও এদেরকে তোমাদের দেশের দিকে পাঠিয়ে দেব, তাহলে খেলাটা কেমন হবে? আমি চাই না, না না না, এই শর্ত দিবে কেন? 26 লক্ষ ভারতীয় এই মুহূর্তে পাঠিয়ে দেয়, ভারতে পাঠিয়ে দেয়। আচ্ছা, এখন যদি অমিত শাহ দাবি করে আমার 26 লক্ষ নাগরিক ফেরত দাও, কিরকম বিপদে পড়বেন? যদি বলে তুমি আমার 26 লক্ষ নাগরিক বন্দি করে রাখছো, এবার কি করবেন? ভাই 26 জন পাঠাইতে পারছেন, আচ্ছা 26 বাদ দেন, 2 যোগ 6, 8 জন, 8 জন ভারতীয় নাগরিক পাঠানোর মুরত এই আসিফ নজরুল বা মুস্তাফা সরকার আছে, নাই তো পাবেন কোথায় আপনি? ভারতীয়রা তো পাগলা হয় নাই তো, ভারতীয় মুসলমানরাই কোনোদিন বাংলাদেশে আসবে না, আর ভারতীয় হিন্দুরা আসবে বাংলাদেশে? পাগলা কুত্তায় কামড়াইছে, পাগলা কুত্তায় কামড়াইছে। 40 টাকা কেজি আঙ্গুর খাওয়া বাদ দিয়ে বাংলাদেশে 300 টাকা কেজি আঙ্গুর খাবে? পাগলা কুত্তায় কামড়াইছে। 80 টাকার কেজির আপেল রেখে 100-250 টাকার আপেল খাবে? পাগলা কুত্তায় কামড়াইছে। 50 টাকা দিলে মদের বোতল পাওয়া যায়, ওখানে 5,000 টাকা দেখাবে। পাগলা কুত্তায় কামড়াইছে। তাদের ভারতে যাবে, ভারতের মানুষজন বাংলাদেশে আসবে, তাদের ইনকামের অবস্থা কম আছে, আর যারা আছে তারা ভিসা নিয়ে, তারা টেকনিক্যাল, তারা দক্ষ মানুষ, আমাদের ঠেকা তাই তারা আছে বাংলাদেশের মতো কাজ। একটা হিন্দু লোক, একটা ভারতীয় হিন্দু বা মুসলমান বের করেন যারা এখানে কাজ করার জন্য আসছে, একটা। ওরা তো দাবি করতেছে 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি। আপনি একটা মুসলমান বা হিন্দু বের করে দেন যে ভারত থেকে বাংলাদেশে এসে কারো বাড়িতে কাজ করতেছে, একটা পারবেন না। ওই যতই ভারতের গালি দেন যে তারা হাগে মুতে রাস্তায় উটের মুখ কি গরুর মুখ খায়, আপনারা সব একেবারে আমেরিকার বার্গার খান, বুঝতে পারছেন? একটা দেখেন তো দেখি, সব এই যে বাংলাদেশেরই মুসলমান ভাই বেড়াদার ওই উটের মুখ খোর, কি কই গরুর মুখ খোর, আর ওই রাস্তায় হাগে মুতে তাগর বাড়ি যা কামের বেটি হয়ে কাজ করতেছে। শুধু তাই না, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বেদনাদায়ক, লজ্জা, দুঃখের, কষ্টের, ভারতের যে বেশ্যালয়টা পশ্চিমবঙ্গে, সেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আয়তনে, সংখ্যাতেও অনেক বেশি। সেখানে আপনি কি জানেন, আজকে থেকে 20 বছর আগে জানছি যে 16% নারী ওইখানে বাংলাদেশের, সেই খবর রাখছেন? 16%, অর্থাৎ প্রতি 100 জনের 16 জন নারী বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সেই বেশ্যালয়ে। এটা নিয়ে তো কেউ কোনোদিন কথা বললো না, কেউ কোনোদিন মিডিয়াতে বলেনি।
শুধু বলে শোনা গেছে শোনা গেছে, এটা খুব বলে, কিন্তু ওইটা আর বলে না। জিবি রোড দিল্লির, সেখানে প্রস্টিটিউশন। জিবি রোডে আমি ময়মনসিং এর, জামালপুরের মেয়েদের দেখেছি। কিভাবে চিনলাম? এখন আমি তো তারা আমাকে চিনে নেই। কিভাবে চিনলাম? তারা যখন কথা বলে আঞ্চলিক ভাষায়, তারা তো জানে যে আমি ভারতীয়, আমি আমি তো বাংলা ভাষা বুঝি না। তারা যখন কথা বলতেছে আমি তাদের প্রনাউন্সিয়েশনে বুঝছি এটা ময়মনসিং এর। আমি নয়ডাতে ছিলাম, আমি যখন নয়ডাতে ফিল্ম ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেছিলাম এএফটিতে নয়ডাতে, তখন আমি সেখানে গিয়ে দেখছি যে আমি যে ভাষায় আমি ভাড়া থাকতাম কথা বলতেছে জামালপুরের ভাষায়। আমি চমকে গেছি, এটা ফেসবুকে লিখেছি, এমন না যে এখন বলতেছি। চমকে গেছি, কি রে, জামালপুরের ভাষায় কথা বলে। ওরা কি পাসপোর্ট ভিসা নিয়ে গেছে? কারণ ওইখানে যে এটা হয় না, প্রথমে সে রেপ হয় না। বাংলাদেশে যতই চাপা মারেন, কাজের মেয়ে করে যে কি পরিণতি করেন ওটা আমরা জানি। শুধু সৌদি আরবে যায় কাজের বউরা ধর্ষণ হয় না, কাজের মেয়েরা বাংলাদেশে তাদের কি পরিণতি করেন আমরা খুব ভালো করেই জানি। তাদের সবভাবেই তারা আপনারা খাটার সহ্য, এটা ভারতে হয় না। কারণ আমি নয়ডা সে মেয়েরে জিজ্ঞেস করছি, কারণ পরে তারা আমার পরিচয় দিয়েছি। আমি আমি বলছি যে আমি কলকাতার বাঙালি, বলি নেই বাংলাদেশি, তাহলে আরেক সমস্যা হয়, সে পালায় যাবে, নাহলে আমার ক্ষতি করবে। আমি বলছি আমি সরি, আমি বলছি ত্রিপুরায় থাকি। কারণ আমি যতবার ভারতে অবৈধ থেকেছি, ইলিগাল থেকেছি, আমি প্রতিবার পরিচয় দিতাম ত্রিপুরার। কারণ আমি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরের ভাষার প্রনাউন্সিয়েশন বাংলার আমি একটু করতে পারি না, কিন্তু আমাদের সাথে মিলে ত্রিপুরার, তাই আমি সব জায়গায় ত্রিপুরার কথা বলি। নিজের নাম কি বলতাম শুনলে আপনারা হাসবেন। বাংলাদেশে আমাদের আমাদের এলাকার যারা সরিষাবাড়ি হয়, আমার বন্ধুর নাম বলতাম, তার বাপের নাম বলতাম, কারণ সেটা আমার মুখস্থ থাকতো। অথবা আমাদের এলাকার কাউন্সিলর নাম বলতাম, মানে ওই নাম তার নাম আমার নাম বলতাম। এইভাবে আমি থাকতাম। কাউন্সিলর মানে পরে বলছি, কাউন্সিলর পরে তো হয়েছে কাউন্সিলর। মানে আগে আমার বন্ধুদের নাম দেয়, মনে করেন আমার বন্ধুর নাম হলো রতন শাহ, আমি নিজের নাম রতন শাহ বলতাম। মনে করেন আমার বন্ধুর নাম বিপ্লব কর্মকার, আমি তার বিপ্লব কর্মকার বলতাম। মনে করেন আমার বন্ধুর নাম মন্টুলাল তেওয়ারি, মনে করেন আমি আমি নিজেকে গিয়ে মন্টুলাল তেওয়ারি বলতাম। আমার বাপের নাম আমার বাবার নাম বলতাম, কারণ আমার পাশেই তার বাসা। আমি মুখস্থ বলতে পারতাম, কারণ আমি তো মন্দিরে আসা যাওয়া করতাম, কম বেশি তো কিছু বুঝি, এগুলো বলতে পারতাম। অথবা মনে করেন আমি গিয়ে বলতাম আমাদের বাপের নাম বলতে গিয়ে আমার স্যারের নাম বলতাম, আমার হিন্দু স্যার ছিল তাদের নাম বলতাম, বা তার ছেলের নাম বলতাম বলতাম। আমি ত্রিপুরার পরিচয় দিই, কারণ হলো যে কণ্ঠ আমার সাথে মিলবে না, ধরা পড়বো না আমি। যে জন কলকাতা বললে একজন ক্যালকেশিয়ান আসলেই তো আমি ধরা খাই যাবো তার প্রনাউন্সিয়েশনে। এরকম জি। হাজারো হাজারো লাখ লাখ এই মুহূর্তে মিনিমাম আমি বলে দিই আপনাকে, কেউ 5 কোটি লিখেছে, কেউ 3 কোটি, এত হবে না, 5 কোটি হবে না, 3 কোটি মিনিমাম এই মুহূর্তে বাংলাদেশি আছে, মুসলমান, হিন্দু না। হিন্দু তো আছেই, এবং ওরা আছে, ওরা থাকবে, ওরা আসবে না, আসার দরকার নেই। আমি মনে করি যারা বাংলাদেশে হিন্দু আছে তাদেরকেও বাংলাদেশের উচিত এদের বিদায় করে দেওয়া ভালোই ভালো। আর ভারতের উচিত এদের ভালোই ভালো নিয়ে চলে যাওয়া, কারণ এদের মুসলমানরা এখানে থাকতে দিবে না। তাদের বাংলাদেশের মুসলমানরা এই বাংলাদেশের হিন্দুদের থাকতে দিবে না। এই কথা শুনে মুসলমানরা তোমার গালাগালি করে, কিন্তু তাদের মনের কথা কিন্তু এটাই। আর হিন্দুরা আমার গালাগালি করে কেউ কেউ, যে ভাই আমার দেশ ছাড়া আমি যাবো কেন? আরে ভাই তুমি তো যাবা না, তোমার ঘেটি ধরে বের করে দিবে। আমি বলছি তুমি চলে যাও, তুমি পরিস্থিতি, তোমার জান মাল সম্মান সম্ভ্রম নষ্ট যাতে না হয় সেই জন্য বলছি আগেই চলে যাও। এখন কেউ কেউ বলে আমি নাকি ষড়যন্ত্র করি হিন্দুদের বিরুদ্ধে, এটাও আবার প্রচার চালায়। ভাই আমি উচিত কথা, আমি পাশের কথা আগে কই, এর জন্য তুমি গালি দিলে তোমার কিছু করার নাই, কিন্তু এগুলো তো ঘটবে। খালি পেটে আর খালি পায়ে এই দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাদের, থাকতে দিবে না এই দেশের মুসলমান। কারণ এই দেশের মুসলমানদের মাইন্ডসেট আমি জানি। আমি জানি আপনারা আমার সাথে এই কথা দ্বিমত করতে পারেন, আপনারা দুইজন হয়তো তাদের মধ্যে পড়বেন না, কিন্তু এই দেশের বেশিরভাগ মুসলমান চায় এই বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হোক, বিশেষ করে হিন্দু শূন্য হোক, তারপরে তারা শুকরানা নামাজ আদায় করবে। এটা তারা ডিক্লেয়ার দেয়, তো এটা তো ডিক্লেয়ারটা আমার কথা না, এটা তারা বলতেছে এখন। এরা শুধু, আরে ভাই এখন কেউ কেউ বলবে ফরিদ তুমি তো বানায় বানায় বলতেছো সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হয়। আরে ভাই এরা তো ডিক্লেয়ার দেয় ভারত দখল করে, বাংলাদেশে লিল্লাখন হাঁপানি রুগী এরা ডিক্লেয়ার দেয়, কাজের বেটি কাজের বেটা রিক্সাওয়ালারা হুমকি দিতেছে ভারত দখল করবে, হিন্দুদের রাষ্ট্র দখল করে কালেমার পতাকা চালাবে বলতেছে না? তাই আমি ভুলটা কোথায় বললাম? যারা ভারত দখলের হুমকি দেয় তারা তোমার বাংলাদেশে থাকতে দিবে? প্রশ্নই আসে না। আর আপনি যেটা বললেন মিনিমাম, আমার মতে এই মুহূর্তে কম পক্ষে 1 কোটি মুসলমান, কম পক্ষে আমার হিসেবে কম পক্ষে 1 কোটি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি নাগরিক তারা এখন ভারতে রয়েছে, এবং এরা আজ হোক কাল হোক তাদের আস্তে আস্তে আসতে হবে। এর মধ্যে হয়তো 30 লাখ মনে করেন যে পার্মানেন্ট কাগজপত্র বানিয়ে ফেলেছে, তাদের আপনি কোনোভাবে পাঠাইতে পারবেন না, কারণ তারা সেখানে বৈধ হয়ে গেছে, কোনো না কোনোভাবে পাসপোর্ট করে নিয়েছে, আধার কার্ড প্যান কার্ড সব বানিয়ে নিয়েছে। আর কারো কারো যেগুলো ওই যে একটু পরে গেছে, বিশেষ করে 2000 সালে পরে যারা গেছে তারা একটু বিপদে আছে, তাদেরকে ফিরে আসতেই হবে আপনাকে। 2000 সালের আগে যারা গেছে তারা হয়তো কোনো না কোনো ভাবে, অধিকাংশ মুসলমান কি করেছে জানা, নিজের বাপের নাম আর বলে না। ওরা দেখবেন টিভির ক্যামেরার সামনে আনবেন, ধরা খেয়ে যাবে। মনে করেন যেমন আমাকে যে প্রস্তাব দিয়েছিল, আমাকে 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 বলা হয়েছিল, কোন মুসলিম আমাকে বলেছিল
মুসলিম আমার বন্ধু মানুষ, সে বলেছিল তুই এক কাজ কর, আমার বাপের নাম তুই বলবি, তুই শুধু তোর বাপের নাম বলবি না, তাহলে আর তোর কোনো সমস্যা হবে না। এরকম ভাবে বহু মুসলমান রয়েছে, তারা নিজে তারা টিভির ক্যামেরার সামনে, তাহলে বুঝে যাবে যে জামালপুরের সলিমুদ্দি, ময়মনসিংহ এর কলিমুদ্দি, আর রাজশাহীর কদ্দুস, আর মনে করেন যে চিটাগাং এর আকরাম ধরা বেড়ে যাবে ক্যামেরার সামনে আসলে। কারণ ওইখানে গিয়েও বলতেছে, মনে করেন আপনার ছেলে, মনে করেন ভুইয়ার সাহেবের ছেলে, ওইখানে গিয়ে বলছে শেখ ফরিদের ছেলে, এটা বলে তারা আছে কাগজপত্র, তাই আমি বলছি এটা আমার পোলা, তাই তারা টিকে গেছে। এই ধরনের অনেক আছে। এগুলো যখন ধরা শুরু করবে তাহলে 1 কোটি বেরিয়ে আসবে, তাহলে 1 কোটি বেরিয়ে আসবে। এবং মনে রাখেন, হিন্দুর চাইতে মুসলমান দ্বিগুণ আছে ভারতে, বাংলাদেশি হিন্দুর সাথে বাংলাদেশি মুসলমান দ্বিগুণ ভারতে এই মুহূর্তে আছে। চাপা যতই মারুক, ভারত খুব খারাপ, ভারত ভালো না, কিন্তু ভারতে গিয়ে থাকে, খায়, চাকরি বাকরি করে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, জটিল, ভয়ঙ্কর এবং মানে ভয় পাওয়ার মতো কথা বলছেন। আমি কিন্তু না না এত না না, তথ্য সরি সরি, আমার জানা না না নেই। না না না, এটা এটা আপনি ফিরিয়ে নেন। আমি ভয় দেখার জন্য বলি নাই, আমি সত্যটা তুলে ধরেছি। আমি সত্যটা তুলে ধরেছি। কেউ প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো, যদি কেউ প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো। এটা আমি তথ্য তুলে ধরলাম কেন? যাতে এটা সমাধান হয়। আমি সত্য সত্য শুনুন, আমার যদি অসুখ হয়, মনে করেন আমার ঘ্যাগ হয়েছে, এটা তো দেখবেন, কিন্তু পিঠে টিউমার হইলে, পিঠে যদি এত বড় ফটকা হয়, ওটা তো কেউ দেখবেন। আমাকে তো স্বীকার করতে হবে আমার অসুখ হয়েছে, তখন না আপনি সমাধান দিতে পারবেন। আপনি যদি রোগ স্বীকার না করেন, সমাধান হবে না। আপনি কি জানেন যে এই গত 72 ঘন্টায় কতজন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে ঢুকে? আপনারা তো বলতেছেন যে 2000 3000, 1.5 লক্ষ ঢুকেছে। 1.5 লক্ষ 3 দিনে ঢুকেছে, আমার কাছে ইনফরমেশন আছে। 1.5 লক্ষ ঢুকেছে। আপনারা কি তা জানেন? এটা তো বাদ দিলাম, পশ্চিমবঙ্গ থেকে 25,000 থেকে 30,000 মুসলমান পাকিস্তান পাঠানো হয়েছে, এটা তো আপনারা জানেনই না। তাহলে ওইখানে যদি পাকিস্তান পাঠানো হয়, ডাইরেক্ট পাকিস্তান, মহারাষ্ট্র দিয়ে, তাহলে সরি মহারাষ্ট্র না, কি রাজস্থান বর্ডার দিয়ে, তাহলে বাংলাদেশ দিয়ে কত ঢুকতেছে আপনি এখন বুঝতে পারতেছেন? ভারত কিন্তু ভারত কিন্তু চাণক্য নীতির দেশ। সে আপনার সে সিকরা সিকরি করে কাজ করবে না। সে কিভাবে পুশব্যাক করতেছে কেউ জানতেই আছে না। আপনি কি জানেন, খোদ ভারত সরকার বিজেপির ঘুষ দিয়ে লোক ঢুকাইতেছে, বলে দিলাম এখন। খোদ বিজেপি কে ঘুষ দিয়ে ঢুকাইতেছে, ব্রোকারদের ঘুষ দিয়ে বলতেছে তাড়াতাড়ি বিদায় কর, বিদায় কর। সেই জন্যই কিন্তু ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ কি বলেছে, যে যারা যারা চলে যাবে তাদের বিরুদ্ধে মামলা হবে না, ক্যাম্পেও রাখবে না। সেই জন্য এটা কি একটা অপশন যে তুমি ভাগো ভাগো। শুভেন্দু দিকে বলছে না, জলদি ভাগো, ভাগতে বলছে। এরা এই প্রথমে এইভাবে পাঠাবে, যতটুকু এমনি বিদায় করা যায়। তারপরে যখন না যাবে, 3 দিনেই যদি 1.5 লাখ যায়, তাহলে সরি 3 দিন না, 4 দিনে 1.5 লক্ষ গেছে। গত 4 দিনে 1.5 লক্ষ বাংলাদেশি মুসলমান চলে গেছে, অলরেডি বাংলাদেশে ঢুকে পড়ছে তারা। এইটা খেদানোর পরে তারপরে যারা থেকে যাওয়ার চেষ্টা করবে তাদের না পাকড়াও করবে, তারপরে এগুলো না পুশব্যাক করবে, ধরে ধরে ক্যাম্পে রাখবে। ক্যাম্পে এদের রাখার জন্য রাখেনি। জি, ধন্যবাদ। আর আমি ভয় দেখার জন্য বলি নাই, আমি বলেছি তথ্যটা সামনে আনলাম যাতে আমরা সমাধান করতে পারি। 2 দেশ মিলে বসে, বা আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ভারত তো মানবে না, আর আমরা প্রতিবেশী রাষ্ট্র, 2 পক্ষ বসে একটা সিদ্ধান্ত নিতে হবে যেটা কিভাবে সমাধান করা যায় ঝামেলা ছাড়া। সেই জন্য আমি বলেছি এগুলো সত্যকে স্বীকার করতে হবে, তাহলে সমাধানটা দ্রুত সম্ভব। মানে রোগ যদি স্বীকার না করেন, আপনার চিকিৎসা হবে না। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, খুব সংক্ষেপে 2-1 মিনিটে যদি একটু মন্তব্য করেন। আমি একটা প্রসঙ্গ বলছি। জি, বনলতা এক্সপ্রেস নামে একটা সিনেমা, এই সিনেমাটার প্রদর্শনী ঠেকাতে 7 গাড়ি পুলিশ গেল ব্রাহ্মণবাড়িয়া। অতঃপর বন্ধ হলো এই বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী। আরো 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 তথ্য আছে বলছি। এপ্রিল মাসের প্রথম দিকে মেয়ে জাইমা রহমানকে নিয়ে এই বনলতা এক্সপ্রেস দেখেছিলেন প্রধানমন্ত্রী। জি, প্রশ্ন হলো, যেই সিনেমাটা প্রধানমন্ত্রী তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে দেখেছেন, সেই সিনেমার প্রদর্শনী বন্ধ করতে 7 গাড়ি পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে। কি দেখছেন বাংলাদেশের শিল্প সংস্কৃতির ভবিষ্যৎ? সংক্ষেপে, কেন আমাদের অন্য একটা প্রসঙ্গ সংক্ষেপে আছে, এই বলি? কারণে এই জি প্রসঙ্গটা আমার কাছে খুব জি জি গুরুত্ব জি, মনে হয়েছে। সংক্ষেপে অবশ্যই যদি একটু গুরুত্বপূর্ণ, আলোচনা। অবশ্যই জাতীয় গুরুত্বপূর্ণ। যে সিনেমা প্রধানমন্ত্রী দেখলেন এবং তার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে গেল। যখন শিশুরা মারা গেল, তিনি গেলেন না, সিনেমা দেখতে গেলেন। আমের টিকার অভাবে শিশু মারা গেল, তিনি এগুলো নিয়ে উদ্বিগ্ন ছিলেন না। মানুষ প্রশংসা, আমাদের প্রধানমন্ত্রী সিনেমা বান্ধব,
এখন কেমন লাগে? সিনেমা কোথায় গেল? সাতগাড়ি পুলিশ যে সিনেমা হল বন্ধ করে, সিনেমা পরিচালনা বন্ধ করে দিল, সিনেমা দেখা বন্ধ করে দিল। কোন সিনেমা? যে সিনেমায় শীর্ষ নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীরা জুলাই সন্ত্রাসী আন্দোলনে চিৎকার করেছেন, মোটামুটি নাঙ্গা হয়ে নাচানাচি করেছেন, আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তারাই এখানকার পাত্রপাত্রী অভিনয় অভিনেতা এবং অভিনেত্রী, তাদের সিনেমা বন্ধ। আর এই বাংলাদেশ তো শোনেন, এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন এক কিতাবের পাঠক থেকে সাবধান থাকতে হবে। এই দেশের মানুষকে এক কিতাবের পাঠক বানিয়ে ফেলা হচ্ছে, সুতরাং এই দেশের সংস্কৃতি সাহিত্য শিল্প সব ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর এই দেশের বুদ্ধিজীবী যারা রাজনৈতিক নেতা, তারা মোল্লাদের দেখে ভয় পায় বা মোল্লাদের এড়িয়ে চলে, অথবা মোল্লাদের মাইন্ড সেট আপ আর তাদের মাইন্ড সেট আপ একই। তার জন্য এই দেশ শিল্প সাহিত্য সংস্কৃতি গণতন্ত্র সব ধ্বংস হবেই, এটা অনিবার্য। এই বাংলাদেশ আজ পর্যন্ত যেখানে, আমি তো বলেছি বারবার যে কোনো দেশে যদি শুধুমাত্র মিলিটারি দখল করে ওই দেশ ধ্বংস হয়ে যাবে, যদি মোল্লায়ও দখল করে দেশ ধ্বংস হয়ে যাবে। একটা তো দুইটার মধ্যে একটা ধ্বংস দখল করলে দেশ সে জায়গায় মোল্লা আর মিলিটারি মিলে বাংলাদেশের ঘাড়ে শোয়ার হয়েছে, এই দেশ তো ধ্বংস হবে। আর কোন ব্রাহ্মণবাড়িয়া জেম্বার ব্রাহ্মণবাড়িয়া সবসময় মার কাটের জন্য, মাশাআল্লাহ বিরাট ইসলাম প্রেমিকেরা, বিরাট ইসলাম প্রেমিক, এত ইসলাম কায়েম করে ফেলছে যে প্রতিদিনই মারামারি করা লাগে তাদের। আর এই যে প্রধানমন্ত্রী, তার যে সিনেমা দেখা যে একটা আইওয়ার্স ছিল, তিনি এতই সিনেমা বান্ধব, তার সিনেমা বন্ধ হয়ে গেল। ভাই এই সিনেমা হলে এমনি তো বোম মারে নাই 19 জায়গায়, 19টি হলে, আপনার মনে আছে তো সিনেমা হলগুলোতে বোম মারেছিল, মনে আছে? পরিকল্পিত ভাবে এই বাংলাদেশটাকে কয়েকটি রাষ্ট্র এবং মোল্লারা মিলে পরিকল্পিত ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এটা ঠেকাতে, শিল্প সাহিত্যকে তারা দামি দেয় না। কালকে এক মোল্লার ভিডিও আমি দেখলাম, সেখানে লেখছে যে সঙ্গীত শিল্পকলা সাহিত্য এগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো ইসলামের মধ্যেই করে না। এরকম মাইন্ড সেট আপ এই দেশের মানুষ। যেই দেশে বিজ্ঞান শিক্ষা পড়াইতে গেলে সেই শিক্ষককে ধর্ম অবমাননার অভিযোগে পেটানো হয়, তার নামে মামলা দেওয়া হয়। যেই দেশে বিজ্ঞানই টিকতে পারবে না, সেই দেশে শিল্প সাহিত্য আপনি কিভাবে ঠেকাবেন আমাকে বলেন? যেই দেশে আপনি দেখেন আগে সারা বাংলাদেশের হাটে মাঠে ঘাটে বন্দরে দোতারা বাজায় গান গাইতে শুনতেন, কাউকে এখন শুনেন? ভুলেও না, খুঁজে হারিকেন লাগাবে পাবেন না। এরা তো সিনেমা ধ্বংস করবে, সিনেমা হল ভেঙে ওই জায়গায় তারা মাদ্রাসা বানাবে, বলৎকারী সেন্টার বানাবে। এখন বাংলাদেশ এটাই চায়, এটাই হবে। তবে এই সরকার যেহেতু মোল্লা বান্ধব, সুতরাং সংস্কৃতি বান্ধব তারা হইতে পারবে না, চায়ও না। জি ধন্যবাদ। জি, আমি ফরিদ ভাইয়ের কাছে ওই রফিক ভাইয়ের কাছে যাই, যে রফিক ভাই, যে সিনেমা স্বয়ং প্রধানমন্ত্রী তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সিনেমাটা দেখেছেন, এই সিনেমাটার একটা জাঁকজমকপূর্ণ ব্যবসা হবে, এই সিনেমাটা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে, মানুষ হুমড়ি খেয়ে পড়বে সিনেমাটা দেখার জন্য, স্বাভাবিকভাবে এমনটাই হয়। কিন্তু এই সিনেমার প্রদর্শনী বন্ধ করতে গেল সাতগাড়ি পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায়। আমার প্রশ্ন হলো, এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি বান্ধব সরকার, এটা প্রুভ করতে চেয়েছিল প্রথম দিকে, এখন যে 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 বিষয়টা সামনে চলে আসছে, ভবিষ্যৎ কি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, যদি সংক্ষেপে 2-1 মিনিটে একটু আলোচনা করেন রফিক ভাই। মাসুদ ভাই, 5ই আগস্টের পরে কি দেখছেন? শিল্প সাহিত্য সংস্কৃতি এইগুলোর উপরে প্রথম আঘাত আসছে। কিন্তু সুতরাং আপনি কি করে আশা করেন যে শিল্প সাহিত্য সংস্কৃতি গুলি থাকবে? কিছুই থাকবে না বাংলাদেশে। এখন আপনি দেখেন কোন শিল্প এই সাংস্কৃতিক যে জিনিসগুলি আছে সেগুলির সাথে এখন কোনো ধরনের অনুষ্ঠানই হয় না, কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প সাহিত্য নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো কিছুই হয় না, কিন্তু সবকিছু আনঅফিশিয়ালি বন্ধ, একটা টোটালি বন্ধ। এখানে এরকম কোনো হয় না। এরও শুনেন, যে দেশে এরকম কিন্তু আলোচনা হয় যে ফুটবল খেলা এটাও আপনার হলো হারাম, ফুটবল খেলা হারাম, এটাও কিন্তু আলোচনা হয়। ক্রিকেট খেলা হারাম কারণ বাজি আছে, কারণ ওখানে আপনার পুরস্কার দেওয়া হয়। এখানে আপনি ওই যে শিল্প সাহিত্য নিয়ে আপনি কি ব্যাপার আছে? শিল্প সাহিত্য এই পর্যন্ত বর্তমানে আমরা তো ঢাকায় যখন ছোট অনেক আগে থেকে ঢাকায় আসছি 27 তখন শুনতাম আমরা রেগুলার আপনার ইয়া হইতো আপনার ওই কি বলে ওই যে বেলি রোডে এখানে আপনার একটা ইয়ে আছে, আমরা যদি ওইদিকে থাকতাম ওইখানে আপনার ওই মঞ্চ নাটকের যে ইয়েগুলো হয় আর কি, ওখানে মঞ্চ নাটক এবং আপনার আমাদের জাতীয় দিবসগুলিতে আপনার ঢাকা ইউনিভার্সিটি বিশাল মরগঞ্জ ইয়াতে ওই ইয়াতে পর্দায় কিন্তু মধ্যে থাকে, ওইখানে কিন্তু একটা মঞ্চ করে আপনার ইয়া হইতো। মানে এগুলো তো টোটালি বন্ধ। এখন
আপনি আপনি এই বছর দেখেন আপনার এই যে বই মেলা পর্যন্ত হয় না, যেটা আপনার মানে একটা খুব সুন্দর একটা বই মেলাটাও ঠিক মতো হয় না, কোনো কিছুই হয় না। এখন তো আর বই মেলা এখন তো আর বই মেলা নাই, এখন কিতাব মেলা হয়ে গেছে, এখন আর বই মেলা আছে? বই মেলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আপনি এগুলি যেখানে আপনার ফুটবল খেলা, ক্রিকেট খেলা যদি আপনি বলতে পারেন যে অবৈধ, ধর্মবিরোধী, আর ওইগুলি তো আপনার আর সর্বনাশ। আপনি ভাগ্য ভালো আমাদের যে প্রধানমন্ত্রীরা ওরা যে নাস্তিক বলে আপনার ইয়া দেয় নাই, কিনা বলে ওই কি বলে আপনার উপাধি দেয় না, এরকম ঘটনা তো ঘটে যেতে পারতো। এখন আন্দোলন করতেছে, আন্দোলন করছে সরকার পড়ছে বেকায়দা, কারণ যদি আপনারা জানেন যে ওরা তো এখন বর্তমান সরকার মামু ভাগ্নের সরকার, যেহেতু ভাগ্নের কথা তো মামু ফালতে পারে না, মামুর কথাও ভাগ্নে ফালতে পারে না, সুতরাং আপনার ওই যে উনি নিজেও দেখছে, দেখার পরও কি করবো, ভাগ্নার আবদার রাখছে, ঠিক আছে বন্ধ করে দাও, অসুবিধা নাই। মানে আজকে এটা থেকে প্রমাণ হলো কি জানেন, এটা যদি বন্ধ হয়ে থাকে, আপনি এখন দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন কোনো আপনার হলে কোনো এগুলি সিনেমা দেখতে পারবেন না, এগুলি দেখার কোনো সুযোগই নাই, এগুলি টোটালি বন্ধ হবে। কারণ একটা যেহেতু বন্ধ করতে পারছে, সুতরাং বাকিগুলি ইজিলি বন্ধ করে ফেলবে। এটা হলো একটা সূত্রপাত, এই সূত্রপাত দিয়ে কিন্তু ওই কাজগুলি বাকি রফিক ভাই দারুণ বলেছেন, একদম সংক্ষেপে আরেকটা বলি আপনাকে, মূল কথাগুলো বলে দিয়েছেন, সংক্ষেপে মূল কথাগুলো বলে দিয়েছেন, যা যা বলা দরকার ছিল বা যেটা আমি জানতে চেয়েছিলাম হয়ে গেছে। মানে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অন্ধকার যুগে অলরেডি ঢুকে গেছে 5 আগস্টের পরে, এটাই তো বলতে চেয়েছিলেন, রাইট? আরেকটা কথা বলি আপনাকে, শুনেন, আমরা এই যে মাজার কেন্দ্রিক যে জিনিসটা আছে, হ্যাঁ, মাজার শুনেন, মাজার কাদের হয়েছে, মাজার হয়েছে যে মাজারগুলি আপনার মানে নাম করছে আর কি, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসছে, সেই মাজারগুলি কিন্তু অনেক বড় বড়। আপনি আমাদের এই নেত্রকোনা একটা মাজার আছে, অনেক বড় মাজার, ওইখানে অনেক লোক যায়, একটা আপনার যখন উরস হয় হাজার হাজার মানুষ যায়, কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে যায়। নেত্রকোনা ডিস্ট্রিক্ট তো আছে, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, আপনার আশেপাশে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট লোক ওইখানে যায়। নেত্রকোনার যে শাহালি মাজার, না শাহালি না কি জানি নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, মদনপুর মাজার বলি, মদনপুর নেত্রকোনা, এখানে মসজিদ আছে বুঝছেন, বিশাল বড় একটা মসজিদ, এখানে আমি নামাজও পড়ে আসছি। রফিক ভাই ধর্মীয় বিষয়টাতে আরেকদিন আমরা আলোচনা করব, না শেষ করি, এটা তো এটার সাথে যুক্ত ভাই, এটার সাথে এটা যুক্ত তো, এটার সাথে ওটার যুক্ত, আমি বলতেছি জি আমি এর যুক্ত উদাহরণ দিচ্ছি আপনাকে। ওইখানে যারা যে আমাদের যারা বুজুর্গ মানুষ করেন সময় কম, জি আমি বলতেছি বুজুর্গ মানুষ আছে, তাদের যে কবরগুলি আছে এটা আলাদাভাবে এমন ভাবে আপনার ঘেরাও করে রাখা হয়েছে, ওইখানে কোনো সাধারণ পাবলিক যেতে পারে না। তবে আশেপাশে অন্য জায়গায় আছে গাঁজাখোর, সেগুলো আছে, ওর এই গাঁজাখোর আছে আশেপাশে আছে, দূরে আছে, ওদের জন্য যখন মাজারে আক্রমণ করে, মাজার ভেঙে ফেলার, তাহলে এটা তো সংস্কৃতির একটা অংশ, এটা তো একটা সংস্কৃতি বলেন, ধর্মীয় আবেগ বলেন, এখানেও তো এটা একটা যুক্ত আছে, দুইটা, এটা সংস্কৃতিও বটে আবার ধর্মীয় জিনিসও বটে। এটা ওই মাজারই তো ভেঙে ফেলতেছে, যেখানে মাজারে ভয় পায় মানুষ, যে মাজারে ওইটা রফিক ভাই ওইটাকে অন্যভাবে, ওইটাকে যদি আমি বলি ফরিদ ভাই হয়তো এইভাবে বলবেন যে ধার্মিকেরা মসজিদ ভাঙ্গে, ধার্মিকেরা মন্দির ভাঙ্গে, নাস্তিকেরা হাসে, তাদের এই ভাঙ্গা ভাঙ্গি দেখে। যাই হোক, আমি এই ফরিদ ভাইয়ের কাছে আসি অন্য একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে bdnews24.com এর একটা প্রতিবেদনে ওরা বলছে ভার্চুয়াল রাজনীতির ফাঁদে আওয়ামী লীগ, শিরোনাম দিয়েছে। ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আপনি যেটা যে নিউজ পোর্টাল দেখালেন BD20 কি যেন 24, এগুলো তাদের একটা এজেন্ডা, এগুলো ডিজিএফআই বলে দিয়েছে, জামাত বলে দিয়েছে, এগুলো তারা ছড়াচ্ছে। আমরা এর আগে ওই যে মানব জমিনের মতিউর রহমানকে বলতে শুনলাম শেখ হাসিনার আওয়ামী লীগ সম্ভব না, তারপর ভারত চেয়েছিল নির্বাচনে শেখ হাসিনাকে আনতে, এগুলো সব মিথ্যা কথা, এগুলো প্রপাগান্ডা। যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে আমি আসতেছি, তোমরা ফাঁসির দড়ি তৈরি করে রাখো, যখন তার কর্মীরা চাঙ্গা হয়ে গেছে, যখন বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে শেখ হাসিনা আসতেছেন, কবে সেটা কেউ জানে না, কিন্তু যে কোনো সময় আসতে পারেন, এটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, তখন মনে করেন যে বাংলাদেশের পত্রিকাগুলোতে বিভিন্ন ফরমায়েশি নিউজ, মেসেজ এগুলো দেওয়া শুরু করলো। এটা তার একটা অংশ, এটা থোড়াই এই যে বলতেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভ্রান্ত কেন হতে যাবে। আর আওয়ামী লীগ, আপনি যে কথাটা বলতেছেন, আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজে তারা একে অপরের সাথে তর্ক বিতর্ক করেছে, এগুলো আমাকেও বলেছে। বিশেষ করে আপনি যার